লিখিত পরীক্ষাতে কি কি টাইপ প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আপনাদেরকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনাদেরকে সমাধান করে দেখাবো। লিখিত পরীক্ষাতে কি কি জিনিস পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা শিখবো। 2 নাম্বার হচ্ছে কত মার্ক দরকার এবং কত পেলে আমার জন্য এনাফ। 3 নাম্বার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বিগত সালের প্রশ্নগুলো আমরা একটু সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই সেমিনার ক্লাসে। বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে যে সমস্ত শিক্ষার্থীরা লিখিতের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আজকের এই ক্লাস আমাদের। আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই সহায়ক হবে ইনশাল্লাহ। আজকের এই আয়োজনটা বিশেষ করে যাদের জন্য, তারা হচ্ছে আমাদের যেই 44তম লিখিতের ক্যান্ডিডেট যারা রয়েছে বা শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়েই মূলত আজকে আমাদের এই আয়োজন। ক্লাসটা শেয়ার করে দিলে আমাদের আরো অনেক বেশি শিক্ষার্থী আমাদের ক্লাসে যুক্ত হবে। তো এই ছোট্ট একটা কাজ করবেন, আমরা সম্পূর্ণ আপনাদেরকে ফ্রিতে ক্লাসগুলো নিয়ে থাকি আপনাদের সহায়ক হিসাবে। সে জায়গা থেকে আপনারা একটু চেষ্টা করবেন যে আমাদের ক্লাসগুলো আপনারা একটু যদি শেয়ার করে দেন এবং টাইমলাইনে যখন ক্লাসটা রেখে দিবেন তখন ক্লাসটা আপনারা যখন ইচ্ছা যতবার খুশি ততবার কিন্তু দেখতে পাবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লিখিত পরীক্ষাতে একটা স্টুডেন্ট প্রিলিমিনারি দেওয়ার পরে সাধারণত ভালো করবে বা প্রিলিমিনারি পরীক্ষা ভালো হয়েছে এরকম একটা আত্মবিশ্বাস থাকলে অথবা প্রিলিমিনারির পরে রেজাল্ট আসলে অনেকেই লিখিতর যে বিষয়টা সেটা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এবং প্রিলিমিনারির মতো লিখিতটা কিন্তু ওরকম না, সম্পূর্ণ আলাদা প্যাটার্ন। তো এই জায়গাগুলোতে আমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাই যে আমাদেরকে আসলে গাইড করার মানুষ থাকে না। তো আজকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে পুরো লিখিত পরীক্ষাতে কি কি টাইপ প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আপনাদেরকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনাদেরকে সমাধান করে দেখাবো এবং কি কি ধরনের পরীক্ষায় সামনের পরীক্ষায় অর্থাৎ আমাদের পরবর্তী পরীক্ষায় আসতে পারে সেগুলো ধারণা দিব এবং কত মার্ক পেলে আপনি একটা সেফ জোনের ভিতরে থাকতে পারবেন। মোটামুটি আপনার যেই নাম্বারটা পেলে আপনার জন্য হয়ে যাবে এরকম একটা স্ট্যান্ডার্ড নাম্বার আপনাদেরকে বাংলার ক্ষেত্রে আমি বলার জন্য চেষ্টা করব এবং সেই নাম্বারটা কত হওয়া দরকার সেটাও আপনাদেরকে বলবো এবং সেই নাম্বারটা কিভাবে উঠানো দরকার সেই কৌশলটাও আপনাদেরকে বলবো। তাহলে আজকে আমরা কি করব, ক্লাসে প্রথমে বলে দিচ্ছি লিখিত পরীক্ষাতে কি কি জিনিস পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা শিখবো। 2 নাম্বার হচ্ছে কত মার্ক দরকার এবং কত পেলে আমার জন্য এনাফ। 3 নাম্বার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বিগত সালের প্রশ্নগুলো আমরা একটু সলভ করব। তো সবগুলো প্রশ্ন তো আসলে ওভাবে সলভ করা যাবে না, আমি জাস্ট আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে একটু ধারণা দিয়ে দিব কতটুকু কি লেখা দরকার, কতটুকু লেখা দরকার। এই জায়গাগুলোতে আমাদের অনেকে ঝামেলা হয়ে থাকে যেহেতু লিখিত অনেক লিখতে হয়। সো প্রথমেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লাসটা অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যতবার খুশি তখন ক্লাসটা দেখতে পারবেন। অবশ্যই ক্লাসটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং বন্ধুদেরকে আপনার যারা রয়েছে বড় ভাই, ছোট ভাই, সহপাঠী যারা লিখিতের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মেনশন দিতে ভুলবেন না। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো প্রথমত এই কিছু বেসিক বিষয় থেকে আমরা একটু আলোচনা শুরু করি। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা একটু জানবো যে আমাদের লিখিত পরীক্ষাতে আমরা জানি যে আমাদের বাংলা প্রথম পত্র এবং আরেকটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, এই দুটো মিলিয়ে আমাদের টোটাল মার্ক হচ্ছে 200 মার্ক এবং 200 মার্কের ভিতরে কিন্তু 100 করে আমাদের 200 মার্ক হয়ে থাকে। এখন এই 200 মার্কের প্রস্তুতি নিয়ে আজকে আমরা আলোচনা করব কিভাবে একজন শিক্ষার্থী, অনেকে হয়তো লিখিততে আগে করেছেন বাট অনেকে নতুন, তো তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে একেবারে শুরু থেকে আপনি কিভাবে শুরু করবেন। তো আমরা একটু জানলাম মানবন্টন যে 100 করে টোটাল আমাদের লিখিততে মোট 200 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। তো এরপর শিক্ষার্থীরা আমরা এই 200 মার্কের ভিতরে কি কি থাকে সেই জিনিসটা সম্পর্কে একটু জানবো। আমরা জানি আমাদের বাংলা প্রথম পত্র এবং আমাদের বাংলা দ্বিতীয় পত্র, এই দুটো জিনিস আমাদের রয়েছে। তো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে এই জায়গাটাতে একটু শুনবেন। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমরা এখানে ব্যাকরণ অংশে যেটা পাবো, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে ব্যাকরণ অংশে আমরা পাবো শব্দ গঠন, বানানের নিয়ম, বাক্য শুদ্ধি, বাক্যে প্রয়োগ অপপ্রয়োগ, প্রভাত প্রবচন, নিহিতার্থ প্রকাশ ও বাক্য গঠন। এই জায়গাটাতে আমরা আলোচনা করব যে কিভাবে এগুলোতে কিভাবে আমাদের ভালো মার্ক উঠানো যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের মোট ব্যাকরণের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা একটু দেখি এখানে যে টপিকগুলো রয়েছে, এখানে আমরা দেখাচ্ছি যে প্রতিটাতে 6 নম্বর করে মোট 30 নম্বর, প্রতিটাতে 6 নম্বর করে মোট কত নম্বর, 530 নম্বর। তাহলে এই 6 নম্বর কিভাবে আমরা নিব এবং এগুলোর জন্য আমাদেরকে কি কি করতে হবে। তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ থাকে যেটা হচ্ছে 20 নম্বর, ভাব সম্প্রসারণটা 20 নম্বর,
সারমর্ম থাকে যেটা হচ্ছে 20 নম্বর। তারপর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা সাহিত্য বিষয়ক আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 30 নম্বর। এই হচ্ছে টোটাল আমাদের 100 নম্বর। এবার একটু দেখেন, এটা আসমান থেকে পড়ে যাওয়া কোনো জিনিস নাই 100 নম্বর। প্রথমত এখানে যেগুলো রয়েছে শব্দ গঠন, বানান, বানানের নিয়ম, বাক্য শুদ্ধি, প্রয়োগ, অপপ্রয়োগ, প্রবাদ, প্রবচন, যেগুলো এগুলো আমরা প্রিলিমিনারিতে পড়ে এসেছি, তাই না? পড়ছেন না? আচ্ছা বলেন তো, এই যে শব্দ গঠন, শব্দ গঠনের উপায় বলতে সমাস, উপসর্গ, প্রত্যয়, এগুলো অবশ্যই আপনি প্রিলিমিনারিতে পড়েছেন এবং এগুলো নতুন কিছু না। প্রিলিমিনারিতে আপনি দাগ দিয়েছেন, হ্যাঁ, যে কোনটা এটা বৃত্তবাদ, আর এখানে আপনাকে সেটা লিখতে হবে। যেমন আমরা যদি উপসর্গের কথা বলি, উপসর্গ থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, এখন কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে উপসর্গের অর্থবাচকতা রয়েছে, অর্থদোতকতা নেই, বুঝিয়ে লিখো, সিম্পল। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু প্রিলিমিনারিতে পড়ে এসেছি যে উপসর্গ নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু স্বাধীন শব্দের পূর্বে বসে সে ওই স্বাধীন শব্দের অর্থ পরিবর্তন করে। তার মানে উপসর্গের অর্থবাচকতা নেই, মানে নিজের কোনো অর্থ নেই। অর্থদৌতকতা মানে অন্যের অর্থের পরিবর্তন, তার মানে উপসর্গ অন্যের অর্থের পরিবর্তন করে। সহজ জিনিস, এই যে লিখে দিলেন এনাফ। উপসর্গ থেকে প্রশ্ন, অথবা বলতে পারে উপসর্গ কাকে বলে, বাংলা উপসর্গ কয়টি, সংস্কৃত উপসর্গ কয়টি, বিদেশি উপসর্গ কয়টি, লিখো, লিখতে আসতে পারে। এগুলো আপনি পড়ে এসেছেন, এখন জাস্ট একটু ঝালাই করে নেবেন। এরপর আমাদের সমাস থেকে প্রশ্ন আসতে পারে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, আসতে পারে। আমাদের প্রত্যয় রয়েছে, প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, একটা শব্দ দিয়ে বলতে পারে প্রকৃতি প্রত্যয় কি, লিখো। অনেক শব্দ, কিছু শব্দ দিয়ে লিখতে পারে, সমাসের ক্ষেত্রে অনেকগুলো সমস্ত পদ দিয়ে লিখতে পারে। বানানের নিয়ম, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম, এগুলো আমরা প্রিলিমিনারিতে পড়ে আসছি। আমরা আগে পড়ছি একটা শব্দ দেখে কিভাবে শুদ্ধ বানান, কিভাবে শুদ্ধ বানান, সেটা এটা শুদ্ধ বানান কি সেটা। এখন আমাদেরকে বলা হবে বানানের নিয়ম। বানানের নিয়ম আমরা জানি। প্রয়োগ, অপপ্রয়োগ, আমরা কিন্তু এই জিনিসটা প্রিলিমিনারিতে পড়ছি। প্রিলিমিনারিতে কি পড়েছি, যে প্রিলিমিনারিতে আমরা দেখেছি যে একটা লাইন দিয়ে দেয়, ওই লাইনের ভিতরে ভুল আছে কিনা, হ্যাঁ, প্রয়োগ অপপ্রয়োগে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এখনো ওই একই জিনিসই একটু আমাদেরকে একটু বাক্য দিয়ে দিবে এই জিনিসটা। এন্ড প্রবাদ, প্রবচন, এগুলোর মূল অর্থ কি সেটা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। এবার আমরা এই 100 মার্কের ভিতরে শিক্ষার্থীরা, আমাদের প্রথম পত্রে 100 মার্ক এবং আমাদের যে দ্বিতীয় পত্র রয়েছে সেখানে আমাদের 100 মার্ক। এখন এই 200 মার্কের ভিতরে প্রথমত আমি প্রথম পত্রের ভিতরে একটা নির্দিষ্ট একটা যেই মার্কটা পাওয়া একদম সকলের জন্য মানে ইজি, যেটা আপনাকে পেতে হবে, অথবা পাওয়াটা খুব বেশি কঠিন না, একজন শিক্ষার্থী মোটামুটি পড়াশোনা করলেও এই মার্কটা পেতে পারে। সেটা হচ্ছে এই 100 মার্কের ভিতরে একজন শিক্ষার্থী 70 মার্ক পেতে পারে। একজন শিক্ষার্থী 70 মার্ক পেতে পারে, এটা একেবারে পেতেই হবে 70 মার্ক। এখন আসেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার 70 মার্ক উঠানো তো কঠিন হয়ে যায়, 70 মার্ক 100তে আমি 70 কিভাবে উঠাবো, এটা একটা প্রশ্ন হতে পারে। তো এবার আমি আপনাদের একদম সহজ সাবলীল ভাষায় বলে দিচ্ছি কিভাবে আপনি 100-র ভিতরে আপনার 70 উঠাবে। 100 আমি যেভাবে বলবো এভাবে যদি অনুসরণ করেন, বিলিভ মি আমি বলে দিচ্ছি 70-এর উপর উঠবে। আসেন কিভাবে। প্রথমত হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনেন, এই যে এখানে যে আমাদের যে 30 মার্ক থাকে, এই 30 মার্কের ভিতরে যারা প্রিলিমিনারিতে একটু ভালো করে পড়াশোনা করছে, এই 30 মার্কটা হচ্ছে একদম ম্যাথের মতো মার্ক, মানে অঙ্কের মতো মার্ক, যেখানে আপনার লেখার উপরে কোনো মার্ক নেই, মানে যেখানে আপনার কোনো কিছুই দেখবে না, খালি আপনি সঠিক উত্তর লিখছেন কিনা এটা। আপনাকে যদি বলে যে সমাস নির্ণয় করো, আপনি সমাস নির্ণয় করে দিলেন এনাফ, মানে একদম অঙ্কের মতো মার্ক এখানে চলে আসতেছে। বাক্য শুদ্ধিকরণ, বাক্য থেকে সঠিক জিনিসগুলো আপনি বের করে আনলেন, আপনি মার্ক পেয়ে যাচ্ছেন। তার মানে এই যে এই জায়গাটাতে 30 মার্কের হচ্ছে ম্যাথের মতো মার্ক, মানে অঙ্কের মতো মার্ক। এখন এখানে একেবারে কমপক্ষে আপনাকে 25+, যদি আপনি একটু পড়াশোনা করেন, এখানে একদম 25 মার্ক পাওয়া এটা একদম সিম্পল বিষয়, মানে 25 মার্ক পাওয়া এটা খুব বেশি কঠিন বিষয় না, একদম 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 সহজ বিষয়। এই 25 পাওয়া এটা খুব বেশি কঠিন জিনিস না। আচ্ছা, এরপর আসেন এই যে ভাব সম্প্রসারণ, সারমর্ম। প্রথমত শিক্ষার্থীদের প্রশ্ন থাকে যে স্যার ভাব সম্প্রসারণ আমি কত পৃষ্ঠা লিখবো, সারমর্ম আমি কত পৃষ্ঠা লিখবো, এই টাইপ অনেকগুলো প্রশ্ন আসে। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, সেটা হচ্ছে পৃষ্ঠার উপরে কখনোই মার্ক নির্ভর করে না, তবে পৃষ্ঠার একটা ভ্যালু আছে। এখন আপনি যদি মনে করেন যে আমি 1 পৃষ্ঠা লিখে সেটার ভিতরে মূল কথা সব লিখে ফেলেছি শেষ, তাহলে কি আমি ভালো নাম্বার পাবো? বিষয়টা আসলে এরকম না। তবে কথা হচ্ছে পৃষ্ঠার উপরে অধিকাংশ ক্ষেত্রে আমাদের নাম্বার ক্যারি করবে না। অনেক শিক্ষার্থী খুব বেশি পৃষ্ঠা লিখেও মূল জিনিসটা না লেখার কারণে ভালো মার্ক পাচ্ছে না, আবার অনেকেই কম লিখে মেইন জিনিসগুলো লিখে মার্ক পাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে এই কমটা কতটুকু?
তো আমার হিসাবে যেহেতু নম্বর হচ্ছে 20 মার্ক, এই 20 মার্কের জন্য আপনি এখানে অন্তত 3 পৃষ্ঠা লিখবেন। 3 পৃষ্ঠা কিন্তু এপিড করে হিসাব করলে কিন্তু 6 পৃষ্ঠা হয়ে যায়। এখন এখানে আবার কথা আছে, আপনার লেখার উপর ডিপেন্ড করে, অনেকের লেখা খুব বড়, অনেকের লেখা ছোট ছোট, সেটা নির্ভর করে। ওই জিনিসটা আশা করি আপনি বুঝেন, যেহেতু আপনি অলরেডি প্রিলিমিনারি শেষ করে আসছেন, কারণ এইটা নিয়ে খুব বেশি ঝামেলা করার দরকার নেই। কথা হচ্ছে এগুলো লিখলে কত মার্ক পাবো, মানে এই ভাব সম্প্রসারণ গুলো, সারমর্ম গুলো একদম মেট্রিক পর্যন্ত, মেট্রিক ইন্টারও কিন্তু আমরা কিন্তু এগুলো লিখে আসছি, ভাব সম্প্রসারণ সারমর্ম লিখে আসছি না। এখন কঠিন কিসের? এই যে ওই জিনিসগুলোই তো কঠিন জিনিস না। তো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমরা ছোটবেলায় লিখতাম মূল ভাব, সম্প্রসারণ ভাব, এগুলো লিখে কোড করে লিখতাম। এক্ষেত্রে খুব বেশি দরকার নাই, ডিরেক্টলি যেটা বলে সেটা সুন্দর করে লিখে দিলেই হয়ে যায়। তো এই ভাব সম্প্রসারণ আর এই দুই জায়গাতে আমাদের মোট 40 মার্ক। কত মার্ক? মোট 40 মার্ক। আচ্ছা, 20 মার্কের ভিতরে 12 মার্ক তো একদম মানে মোটামুটি লিখে দিলে 12 মার্ক পাওয়া যায়। ভালো করে বুঝেন, একদম যদি মোটামুটিও যদি লিখে দেন তবুও কিন্তু আপনি 12 মার্ক পাবেন। মোটামুটি লিখে দিছেন, এনাফ। আপনি কত মার্ক পাবেন? 12 মার্ক পাবেন। 12 থেকে 14 পাওয়া এটা একদম মানে রুট লেভেলের কথাবার্তা, একদম রুট লেভেলে লিখলো মোটামুটি 12 থেকে 14 পাওয়া যায়। তবে লেখার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে, লেখার ক্ষেত্রে প্রথম যে পৃষ্ঠাটা থাকবে ওই পৃষ্ঠার ভিতরে কিছু চুম্বক তথ্য আসতে হবে, মানে খুব ইফেক্টিভ জিনিস আপনার এই জায়গাটা আপনি নিয়ে আসবেন, খুব ইফেক্টিভ জিনিসগুলো নিয়ে আসবেন। ঠিক আছে, যে কোনো জিনিস মানে যে আপনার লিখিতের ক্ষেত্রে এই দুইটা জিনিসের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, ভাব সম্প্রসারণ সারমর্মর ক্ষেত্রে মূল জিনিসগুলো প্রথম পৃষ্ঠার ভিতরে আনবেন, পরের পৃষ্ঠার ভিতরে মোটামুটি মূল জিনিসগুলো আনার আর দরকার নেই, প্রথম পৃষ্ঠাতে এই জিনিসটা করবেন। তাহলে 12 এখানে আমাদের হয়ে যাচ্ছে কত? আমরা 12 করেও যদি ধরি, একেবারে আমরা ধরলাম 12 করে, তবে কিন্তু আমাদের কিন্তু এখানে 24 মার্ক। 12 করে ধরলাম আমি, তবু আপনি কত পাচ্ছেন? 24 মার্ক পাচ্ছেন। তাহলে খেয়াল করে দেখেন, এখানে আমি ধরলাম আপনি 24 মার্ক, বাট এটা একেবারে 24 মার্ক ইজিলি পাওয়া যায়, এটা কোনো কঠিন কিছু না। এরপর সাহিত্য অংশ যেটা রয়েছে, সাহিত্য অংশটা এখন মোটামুটি একটু কঠিন হয়ে গেছে। এখন সাহিত্য অংশটা থেকে একটু গভীরে, একটু ডিপ প্রশ্ন আসতে দেখা যায়। সেক্ষেত্রে সাহিত্যের কথা আমরা যদি ধরি, তাহলে আপনি এখন এখানে হিসাব করে দেখেন, আপনার 24 আর হচ্ছে 25, তার মানে আপনার কিন্তু 1 মার্ক কম, আপনি এখানে 50 পাচ্ছেন। তাহলে এখানে আপনার লাগে কত বলেন? এখানে 70 পেতে হলে আপনার লাগে মাত্র 21 মার্ক, মাত্র 21 মার্ক। তাহলে মাত্র 21 মার্ক এখানে ধরলাম, খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমি কিন্তু 9 মার্ক ছেড়ে দিছি, তার মানে কত মার্ক থাকে? এখানে 21 মার্ক থাকে। এভাবে কিন্তু 70 মার্ক ক্যারি করা একদম, মানে আমি একদম সবকিছু ছাঁটাই বাছাই করে আমি ধরে নিলাম আপনি মোটামুটি দুর্বল রুট লেভেলের স্টুডেন্ট, তবু আপনি কিন্তু 70 মার্ক আমি আপনাকে মিলাই দিলাম। এখন এটা তো আমি মিলাইছি, তা আমি মিলাইলে কি আপনি পাই গেছেন? না, এমন না, আমি মিলিয়ে দিয়েছি, বাকিটা আপনার পড়ার উপর নির্ভর করে। আমি আজকে প্রশ্ন সলভ করে দেখাবো, আমি যে মুখে বলতেছি এরকমটা না, আমি প্রশ্ন সলভ করে দেখাবো যে আসলে প্রশ্নগুলো কত সহজ, কিভাবে আসতেছে। সাহিত্য বিষয়ক যেগুলো, এগুলো চর্যাপদ পড়বেন, একটা প্রশ্ন হয়তো চলে আসবে, মধ্যযুগ থেকে একটা প্রশ্ন চলে আসবে, আধুনিক যুগের কবি সাহিত্যিক দিয়ে প্রশ্ন আসতে পারে। যোগ সন্ধিক্ষণ বলতে কি বুঝো? লিখো। যোগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়, কেন বলা হয়, লিখো। বাংলা গদ্যের উন্মেষ সম্পর্কে লিখো। শ্রীরামপুর মিশন সম্পর্কে লিখো। শ্রীরামপুর মিশন কেন বাংলা সাহিত্যে বিখ্যাত, আসতে পারে। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার বিষয়ক দিকগুলো তুলে ধরবে, এই বিষয়গুলো আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের কপাল কুণ্ডলা সম্পর্কে লিখো। হ্যাঁ, এভাবে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে, এরকম কিছু প্রশ্ন আসবে। তা আসলে এই জায়গাতে আশা করি আমাদের মোটামুটি এই বিষয়টাতে আমাদের একটা ধারণা হয়েছে যে আসলে কিভাবে কতটুকু আমাদেরকে এখান থেকে পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্রের কথা আমি যদি বলি, তাহলে এখানে দেখেন অনুবাদ আসবে। অনুবাদ যারা মোটামুটি ভালো তারা অনুবাদে তাদের সমস্যা হয় না, বাট কিছু নর্মাল মানে রুট লেভেলের স্টুডেন্টদের জন্য অনুবাদে তারা কিন্তু নাম্বার উঠাতে পারে না। এরপর হচ্ছে কাল্পনিক সংলাপ যেটা আছে, পত্র লিখন, গ্রন্থ সমালোচনা, রচনা। এখানে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখেন রচনাতে কিন্তু মার্ক বেশি, সুতরাং এখানে অবশ্যই আপনার লেখার পৃষ্ঠাও ওরকম হতে হবে। 40 মার্কের জন্য আপনি কতটুকু লিখবেন এটা আশা করি বুঝতে পারছেন। ওখানে ভাব সম্প্রসারণের জন্য আমি যদি বলি যে আপনি 3 পৃষ্ঠা করে 6 পৃষ্ঠা লিখতে হবে, মানে ওপিট করে 6 পৃষ্ঠা, তাহলে বুঝেন এখানে 40-এর জন্য কত লিখতে পারবেন। তো এই কারণে শেষ মুহূর্তে এটা শেষ মুহূর্তে লেখাটাই দরকার, রচনা মার্ক বেশি। তবে ধৈর্য ধরে, শেষের দিকে আমাদের লেখা খারাপ হয়ে যাবে, অনেক সমস্যা, তো তাড়াহুড়া চলে আসবে, টাইম ম্যানেজমেন্ট হবে না। এই কারণে এটা লেখার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এই 40 মার্ক উঠানোর ক্ষেত্রে। আচ্ছা, এরপর এখানে দেখেন 15-15 করে, এখানে সবগুলোই 15-15 করে। এখানে গ্রন্থ সবগুলো মোটামুটি আপনি দেখলে হয়তো পারবেন, কিন্তু গ্রন্থ সমালোচনা যেটি রয়েছে এটা একটু এখানে আপনাদেরকে একটু ঝামেলা করবে। গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে পড়তে হবে, অনেক পড়তে হবে, এবং পড়ার ক্ষেত্রে বিখ্যাত জিনিসগুলো পড়বেন। অসমাপ্ত আত্মজীবনী,
হ্যাঁ এটা পড়বেন। তো যেগুলো বিখ্যাত, যেগুলো থেকে বিখ্যাত যেগুলো, সেগুলো পড়বেন। এখন গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে কি কি করতে হবে, কিভাবে পড়তে হবে, কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেটা আমি একটু পরে দেখছি। এটা হচ্ছে আমাদের মোটামুটি যে মান বন্টন, যেটা যে কোন জায়গাতে কত মার্ক, কোন কি কি আসবে, মান বন্টনটা ধারণাটা যদি স্পষ্ট হয়ে যায়, এইবার আমি আপনাকে বলবো আপনার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। এতক্ষণ বলেছি যে কোন কোন টপিকগুলোতে কিভাবে পড়া উচিত, এবার আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে প্রস্তুতিটা শুরু করবেন লিখিতের জন্য। আসেন আমরা একটু দেখি যে আমাদের লিখিতের জন্য আমরা কিভাবে প্রস্তুতি শুরু করব। এখানে দেখেন যেভাবে আরম্ভ হবে আপনার প্রস্তুতি, মানে একদম শূন্য থেকে আপনি কিভাবে আপনার প্রস্তুতিটা কপালকুণ্ডলা বঙ্কিমের, আমি কি অন্য কারো বলেছি? আমি বঙ্কিম বলিনি, কপালকুণ্ডলের তো বঙ্কিমের, তো বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। তো এখন আসেন যে এই যে কিভাবে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, এই জায়গাতে একদম মানে শূন্য থেকে কথাবার্তা। দেখেন প্রথমত হচ্ছে বিগত সালের প্রশ্নাবলী খুব ভালো করে পড়ুন। তার মানে কোন প্রশ্ন পড়বেন? প্রিলিমিনারির বিগত সালের প্রশ্ন না, লিখিতর বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ভালো করে পড়বেন। লিখিততে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়বেন। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আজকে থেকে যেটা করবেন, আজকে যারা এই ক্লাস দেখে শুরু করছেন অথবা অন্য যে কোনো ভাবে শুরু করছেন, প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে যে বিগত সালের প্রশ্ন খুব ভালো করে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস বললে আগে একবার ভালো করে পড়ে যাবেন, তাহলে অন্তত প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবেন যে কোন কোন জায়গাগুলো থেকে আমার প্রশ্ন আসতেছে। এরপর হচ্ছে যে প্রিলির জন্য যে বইটি পড়েছেন সেই বইটি পুরোটা রিভিশন দিন। প্রিলির জন্য আপনি বাংলা ভাষা সাহিত্যের যে কোনো একটা বই পড়ছেন, অথবা হতে পারে ব্যাকরণের জন্য একটা বই পড়ছেন, সাহিত্যের জন্য একটা বই পড়ছেন, ওই ব্যাকরণ সাহিত্যের পুরো বইটাকে ভালো করে একবার রিভিশন দিন। কেন রিভিশন দিবেন? এটার একটা ইফেক্ট আছে, কারণ রিভিশন দিলে তখন আপনার একটা ওভার ধারণা চলে আসবে, একটা ওভারঅল একটা ধারণা আসবে। তাহলে দুইটা কাজ, প্রিলিমিনারি বাংলা ভাষা সাহিত্যে যে গাইড বই পড়ছেন সেই গাইড বই রিভিশন দিবেন, লিখিত প্রশ্নের লিখিত যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ার্স সেগুলো আপনি ভালো করে পড়বেন। ঠিক আছে, এইভাবে এটা হচ্ছে দুইটা স্টেপ। এরপর যেটা করবেন, বিখ্যাত সাহিত্যিকদের বিখ্যাত সাহিত্য কর্ম সম্পর্কে জানবেন। দুইটা কথা, একটা হচ্ছে বিখ্যাত সাহিত্যিক হতে হবে, দুই নম্বর হচ্ছে বিখ্যাত সাহিত্যকর্ম, মানে তার বিখ্যাত সাহিত্যকর্ম সেগুলো ভালো করে পড়বেন। এবার আছে বিশেষভাবে যাদেরকে বলবেন, আমি এখানে আপনাদেরকে একটা সাজেশন দিয়েছি, তবে এখানে মাথায় রাখবেন যে আমি যাদেরকে দিয়েছি এরা অতি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অতি গুরুত্বপূর্ণ, কিন্তু মাথায় রাখবেন এই অতি গুরুত্বপূর্ণের বাহিরেও মাঝে মাঝে চলে আসতে পারে। এটা জাস্ট আমি আমার দৃষ্টিকোণ থেকে একটা সাজেশন আপনাকে দিলাম। তাহলে যেমন আপনি কাকে পড়বেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়বেন, উইলিয়াম ক্যারি পড়বেন, কাজী নজরুল, রবীন্দ্রনাথ পড়বেন, জসীমউদ্দিন, মাইকেল মধুসূদন দত্ত, জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস, বঙ্কিম, মানিকচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, মনির চৌধুরী, জীবনানন্দ দাশ, হ্যাঁ, তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ। এদেরকে একটু ভালো করে পড়বেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এদেরকে একটু ভালো করে পড়বেন। এই হচ্ছে কথা যে 3 নাম্বার যে স্টেপটা আমি আপনাদেরকে বললাম। এরপরে 4 নাম্বার হচ্ছে বাংলা সাহিত্যের সাথে জড়িত বিখ্যাত সংগঠনগুলো সম্পর্কে পড়ুন। যেমন কি হতে পারে? শ্রীরামপুর মিশন, পোর্ট উইলিয়াম কলেজ, ইয়ং বেঙ্গল, এগুলোতে এমনিই পড়বেন, তাই না? তবু এগুলো ভালো করে পড়ুন। তারপর হচ্ছে কি বাংলা সাহিত্যের সাথে জড়িত গুরুত্বপূর্ণ বিভিন্ন পত্রিকা সম্পর্কে পড়ুন, যেগুলো বিখ্যাত, যে অতি বিখ্যাত, যে যেমন কল্লোল খুবই বিখ্যাত, অলরেডি বিসিএস এ প্রশ্ন আসছে, সবুজ পত্র থেকে অলরেডি প্রশ্ন আসছে। তো এগুলো একটু এই বিষয়গুলো যেগুলো থেকে অলরেডি প্রশ্ন চলে আসছে, কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়লে বোঝা যায়। এই পত্রিকাগুলো একটু ভালো করে পড়ুন। এবার আসেন গ্রন্থ সমালোচনা, যেখানে আমাদের ঝামেলা হয়, সেটা হচ্ছে গ্রন্থ সমালোচনায়। বিশাল একটা সমুদ্রের মতো জিনিস, কি পড়বো, কোনো কুল কিনারা নাই। এক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আমাদের বিসিএস এর জগতে গ্রন্থ সমালোচনা বই খুব কম আছে বাংলাতে। আমার মনে হয় যে 2-3টার বেশি গ্রন্থ এক্সট্রা আলাদাভাবে গ্রন্থ সমালোচনার বই কোনো কোম্পানি বের করে নাই। সো গ্রন্থ সমালোচনার জন্য বাজারে গিয়ে যে কোনো একটা বই কিনবেন, সব বইয়ে ওভারঅল 19-20, খুব বেশি পার্থক্য নেই। যে কোনো একটা বই কিনে খালি গ্রন্থ সমালোচনাটা ওখানে যেগুলো দেওয়া আছে এগুলো একটু পড়বেন। মোটামুটি এইভাবে আপনার প্রস্তুতিটা হওয়া দরকার। এবং আমি কথা দিচ্ছি, আজকে থেকে যারা এই কথাগুলো অনুসরণ করবে, আমি দেখাই দিলাম কোন জায়গাতে কত মার্ক কিভাবে পেতে হবে। প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে গড়ে 70 করে 140, আবার বলছি 70 করে 140, তাহলে 70 140 পেলে খুব ভালো পজিশন। এটা নর্মাল না, খুব ভালো পজিশন, মোটামুটিও না, খুব ভালো পজিশন। ঠিক আছে, তাহলে এইভাবে প্রস্তুতিটা হওয়া যায়, প্রস্তুতিটা হওয়া উচিত আপনাদের। আমি আরেকবার বলছি, আমরা এখন বিগত সালে যে প্রশ্ন আসছে সেই প্রশ্ন সমাধানে যাব ইনশাল্লাহ।
তো আপনারা বন্ধুদেরকে একটু মেনশন দিবেন, ক্লাসটা আবার বলছি, ক্লাসটা একটু শেয়ার করে আপনাদের টাইমলাইন রেখে দিবেন, তাহলে পরবর্তীতে যে কোনো সময় আপনি কিন্তু ক্লাসটা করতে পারবেন। এছাড়া শিক্ষার্থীরা যারা লিখিত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা এই লিখিত পরীক্ষাতে সহায়ক হিসাবে আমাদের বিদ্যাবাড়ি থেকে আমাদের যে লিখিত যে কোর্সটা, যে দুর্দান্ত একটা কোর্স আমরা চালু করেছি, সেই কোর্স অলরেডি অসংখ্য শিক্ষার্থীরা আমরা সাড়া পেয়েছি এই কোর্সটাতে আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা আপনাদেরকে এবারে ইনশাল্লাহ দিব 44তম বিসিএস এ যারা লিখিততে যারা অংশগ্রহণ করবে। তো আমাদের এই কোর্সটাতে আমাদের ঈদ উপলক্ষে আমরা 25% ছাড়ে আপনাদেরকে এখন পর্যন্ত আমাদের এই অফারটি রয়েছে। তো যারা খুব বেশি ডিপ্রেশনের ভিতরে আছেন, কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে কি করবেন, সবকিছু বুঝে উঠতে পারতেছেন না, অথবা পড়লেও মনে হচ্ছে পড়া অনেক বেশি, পড়া কোন জায়গা থেকে শুরু করব, কিভাবে শুরু করবো, এগুলো বুঝে উঠতে পারতেছেন না, তাদের গাইডলাইন স্বরূপ আমি মনে করি আমাদের বিদ্যাবাড়ি থেকে যেই কোর্সটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা একেবারে আপনার পড়ার টেবিলে আপনার শিক্ষক এমন ভাবে আমাদের কোর্সটি সাজানো। নিয়মিত ক্লাস, সলভ ক্লাস এবং রেকর্ড ক্লাস থাকবে, শীটগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সবকিছু ওখানে ঘরে বসে পড়তে পারবেন, আপনাদেরকে দেখানো হবে কিভাবে কিভাবে পড়তে হবে, হোমওয়ার্ক দেওয়া হবে, নির্দিষ্ট টাইমে আপনার সবকিছু আপনাকে এখান থেকে সেট আপ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমাদের আগের যে লিখিত কোর্সগুলো গিয়েছে সেগুলো আমরা খুব সফলভাবে আমাদের কোর্সগুলো সম্পূর্ণ হয়েছে, এবং আমাদের স্টুডেন্ট শিক্ষার্থী যারা রয়েছে তারা আমাদের উপর আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইড। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য চেষ্টা করি। তো এবার যারা লিখিত যারা অংশগ্রহণ করবেন, পুরো লিখিত একটা ঘরে বসে একটা সমাধান পেতে আমার মনে হয় যে বিদ্যাবাড়ি থেকে খুব ভালো কোথাও আপনার হবে বলে আমার মনে হয় না। তো আপনারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন, এবং এখানে নাম্বার দেওয়া আছে 01963929202, অথবা 02 না দিয়ে 12 দিয়ে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের পেজে ইনবক্সে নক দিয়ে আপনি বিস্তারিত জেনে বুঝে তারপর আপনাকে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, সেই সাথে আপনাদেরকে বলে রাখি, শিক্ষার্থীরা যারা নতুন করে প্রিলিমিনারিতে ভর্তি হবেন, প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের জন্য আমাদের প্রিলিমিনারি কোর্সগুলো কিন্তু চলমান রয়েছে। 45তম যে প্রিলিমিনারি রয়েছে সেখানে অবশ্যই আপনারা দেখতে পারেন আমাদের প্রিলিমিনারি কোর্সগুলো। ঘরে বসেই আপনি পুরো সম্পূর্ণ বিসিএস এর যে প্রিলিমিনারি রয়েছে সেটার একটা প্যাকেজ আপনি পেয়ে যাবেন ঘরে বসেই। মনে হবে যে টিচার আপনার সাথে রয়েছে, আমাদের নিয়মিত ক্লাস, হ্যাঁ, সবকিছু দেখিয়ে দেওয়া হবে আপনাকে। প্রিলিমিনারি কোর্সে একেবারে শূন্য থেকে আপনাকে শুরু করা হবে। তো সেই সাথে আমাদের ব্যাংকের কোর্স রয়েছে, তারপর হচ্ছে প্রাইমারি কোর্স রয়েছে। ওভারঅল বিদ্যাবাড়ি হচ্ছে যারা চাকরি প্রত্যাশী যারা রয়েছে তাদের জন্য একটি স্বয়ং সম্পূর্ণ একটি প্রতিষ্ঠান, যেখানে আপনি সকল ধরনের কোর্স পাবেন এবং সবচেয়ে সেরা সার্ভিস এবং সবচেয়ে সেরা কোয়ালিটিফুল টিচার আমাদের এখানে পাবেন। তো আপনাদের যে কোনো কোর্সের জন্য আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয় যে আমাদের কতটুকু পর্যন্ত আমাদের কিভাবে কি পড়তে হবে এটা। এবার আমরা একটু দেখি যে দেখেন প্রাচীন যুগে আমরা জানি সাহিত্যকর্ম একটা, সেই প্রাচীন যুগের একটি সাহিত্যকর্ম থেকে দেখুন বিসিএস এ কত প্রশ্ন এসেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, প্রশ্নগুলো আমি সমাধান দিব, আপনারা একটু ভালো করে একটু শুনবেন যে কতটুকু আমার কথা একটু ভালো করে শুনবেন। দেখেন চর্যাপদ থেকে প্রশ্ন এসেছে, 20তম বিসিএস এ প্রশ্নটা আসছে, এখানে কোন বিসিএস আসছে সেটা দেওয়া আছে। 20তম বিসিএস এ প্রশ্ন আসছে যে চর্যাপদ কি, চর্যাপদ কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়। 34তম বিসিএস এ প্রশ্ন আসছে। 38তম বিসিএস এ প্রশ্ন আসছে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, চর্যাপদের ভাষাকে কেন সান্ধ্য ভাষা বলা হয়ে থাকে। এরপর হচ্ছে চর্যাপদের ভাষা নিয়ে বিতর্ক সম্পর্কে লিখো, এটা 35তম বিসিএস এ প্রশ্নটা আসছে। তারপর হচ্ছে চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে পরিচয় দিন, সর্বাধিক রচয়িতা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিন, এটা হচ্ছে 30তম বিসিএস আসা প্রশ্ন। এরপর হচ্ছে চর্যাপদের নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন, 36তম। আরেকটা প্রশ্ন এসেছিল যেটা আমাদের স্লাইডে আসেনি, যেটা হচ্ছে চর্যাপদের ধর্মমত সম্পর্কে লিখুন। ওভারঅল আমাদের এই প্রশ্নগুলো প্রিলিমিনারিতে আসতে দেখা গিয়েছে। আচ্ছা দেখুন তো, যারা আমার সাহিত্যের ক্লাস প্রিলিমিনারিতে যারা আমার সাহিত্যের ক্লাস করেছেন তারা বলেন এমন কোন তথ্য এখানে কি আছে যেটা আমি পড়াই নাই, আমাকে একটু বলেন এমন কোন ইনফরমেশন কি এখানে আছে যেটা আমি পড়াই নাই। সবগুলো পড়াইছি। এবার আসেন এখন কি করব, এখন আরেকটু বেশি জানতে হবে, যেটা আগে পড়ছেন সেটাকে একটু গুছিয়ে জানতে হবে, আরেকবার একটু রিভিশন দিতে হবে। দেখুন আমি পড়িয়েছিলাম চর্যাপদ কি। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, বৌদ্ধ সহজিয়া সাধকদের এক ধরনের এক প্রকার সাধন সঙ্গীত হচ্ছে চর্যাপদ। এখন বৌদ্ধ সহজিয়া কারা? বৌদ্ধ সহজিয়া হচ্ছে আমরা জানি খ্রিস্টীয় প্রথম শতকে আর্য সমাজে যেই বৌদ্ধ ধর্মগ্রন্থ যে পালি ভাষার পাশাপাশি সেখানে সংস্কৃত ভাষার একটা সমাদর আসে।
তো তখন প্রথমবারের মতো এই খ্রিস্ট প্রথম শতকে আমাদের যে গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম রয়েছে সেখানে একটা বিভাজন তৈরি হয়। কেউ কেউ বললো না, বৌদ্ধ ধর্মে কোনো বিভাজন করা যাবে না, বৌদ্ধ ধর্ম যেভাবে আছে সেভাবেই থাকবে। এদেরকে বলা হয় রক্ষণশীল, বা এদেরকে বলা হয় রক্ষণশীল যারা, তাদেরকে বলা হয় হিনজাল। আরেক ধরনের মানুষ বলে না, এই ধর্মে সংস্করণের দরকার আছে, সংস্কারের দরকার আছে। এদেরকে বলতে থাকলো এরা হচ্ছে মহাযান। এই মহাযানী যারা রয়েছে এরাই কিন্তু হিনজানদেরকে বলতো হীনযান, মানে নিম্ন মানুষ। হিনযান তারা তাদেরকে বলে না হীনযান, মহাযানীরা রক্ষণশীলদেরকে বলে এটা হচ্ছে হীনযান, মানে এরা নিম্ন 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 মানুষ, হীন নিচু মানুষ। তো পরবর্তীতে এই মহাযান যারা রয়েছে তাদের ভিতরে তান্ত্রিকতার একটা মিশ্রণ ঘটে। তান্ত্রিকতা যখন মিশ্রণ ঘটে তখন সেখান থেকে আরো 3টা শাখা বের হয়। পরবর্তীতে সেখান থেকে একটা সহজিয়া নামে একটা বের হয়। সহজ যান বলে যারা নিজেদেরকে যারা মনে করে সবকিছু তারা সহজ করে দেখে, এই সহজ যান যারা ছিল তারাই কিন্তু আমাদের এই চর্যাপদ রচনা করে। তাহলে চর্যাপদ কি? আশা করি বিষয়টা ক্লিয়ার। চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। যদি না আমরা চর্যাপদ পেতাম তবে আমরা বুঝতে পারতাম না বাংলা সাহিত্যের আসলে উদ্ভব কোথা থেকে হয়েছে, বাংলা সাহিত্যের উৎপত্তি আসলে কোথা থেকে হয়েছে। যদি না আমরা চর্যাপদ পেতাম আমরা বাংলা সাহিত্যের যোগ বিভাজন করতে পারতাম না। যদি না আমরা চর্যাপদ পেতাম তবে আমরা কখনোই জানতে পারতাম না আমাদের এই বাংলা ভাষাটার আদি রূপ, প্রাথমিক রূপ, আর বাংলা ভাষার একেবারে সেই 1000 বছর আগের কেমন ছিল সেই বাংলা ভাষা, সেই সম্পর্কে আমরা জানতে পারতাম। এখানে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে চর্যাপদের গুরুত্ব লিখো, চর্যাপদের সাহিত্যিক গুরুত্ব লিখো। লিখে দিবেন এটা সহজ কথা, কত সালে এবং কোন স্থান থেকে চর্যাপদ আবিষ্কার হয়। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে পড়াইছি, একদম আমি কিন্তু ডিটেলস পড়াইছি। এগুলা মানে একেবারে কম করে পড়াই নাই, খুব ডিটেলস এগুলো পড়াইছি। প্রিলিমিনারির জন্য যারা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা একটু মানে মনোযোগ দিয়ে একটু শুনবে। বাংলা সাহিত্যের প্রাথমিক নিদর্শন চর্যাপদ কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার হয়েছে। তো আমরা জানি যে 1882 সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল মিত্র তিনি নেপালে পাওয়া যাবে এরকম তিনি একটা কিছু গ্রন্থের একটা তালিকা তৈরি করেছেন, যেটার নাম হচ্ছে দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই গ্রন্থটা তৈরি করার পরে পরবর্তীতে তিনি মারা যান, রাজেন্দ্রলাল মিত্র মারা যান, এবং তার ওই গ্রন্থগুলো উদ্ধারের দায়িত্ব গিয়ে পরে কার হাতে? সেগুলো পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান, যার নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। পরবর্তীতে এই হরপ্রসাদ শাস্ত্রী তিনি নেপালে গিয়েছেন এবং তিনি নেপালে 2বার যান, 1997-তে একবার এবং 1998-তে একবার। 2বার গিয়ে তিনি কোনো পুঁথি পান নাই। পরবর্তীতে 1907-এ গিয়ে তিনি নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে তিনি আবিষ্কার করলেন চর্যাপদ। শেষ আমাদের উত্তর, চর্যাপদ কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার হয়, শেষ। এরপরে দেখেন বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের ভাষাকে কেন সান্ধ্য ভাষা বলা হয়ে থাকে। চর্যার ভাষা নিয়ে আমরা বলেছি যে বিতর্ক রয়েছে, বহুল বিতর্ক যে চর্যার ভাষা আসলে কি ভাষা। তো চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়ে থাকে। চর্যাপদের ভাষা আজকের বাংলা ভাষার, আধুনিক বাংলা ভাষার মতো নয়। চর্যাপদের ভাষা কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না, কত কালো কত অন্ধকার। সন্ধ্যার সময় যেমন একটু অন্ধকার থাকে, একটু আলো থাকে, আবছা আবছা বোঝা যায়। তাহলে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা কেন বলা হয়, সবকিছু আমরা পড়েছি। এরপর দেখেন চর্যাপদের পদকর্তা সম্পর্কে ধারণা দিন। তাহলে পদকর্তা আমরা জানি চর্যাপদের পদকর্তা 23 মতান্তরে 24 জন। তারপর আমাদের প্রশ্ন আসে যে সর্বাধিক পদকর্তার দেন। তাহলে চর্যাপদের সর্বাধিক পদকর্তা কে ছিলেন? চর্যাপদে যিনি সর্বাধিক পদ রচনা করেছেন, এগুলো কিন্তু আমরা কিন্তু পড়িয়েছি। চর্যাপদে যিনি সবচেয়ে বেশি পদ রচনা করেছেন সেই পদগুলো সম্পর্কে, সেই তিনি কতটা পদ রচনা, কান্নপা, তার সম্পর্কে আমরা লিখবো। জন্মস্থান কোথায়, কান্নপার অনেকগুলো নাম ছিল, কেউ বলতো কানু, কেউ বলতো কান্নু। এই বিষয়গুলো নিয়ে আমাদের মূলত এখানে আমাদের আলোচনা হবে। চর্যাপদের নিম্নবর্গীয় যে মানুষগুলো ছিল, চর্যাপদের নিম্নবর্গের অনেকগুলো মানুষ ছিল, মালও ছিল, তারপর হচ্ছে এখানে হচ্ছে যারা পাটনি ছিল, ইভেন এখানে পতিতাও ছিল। আমাদের চর্যাপদে নিম্নবর্গীয় যে মানুষগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, মানে কি ধরনের নিম্নবর্গীয় মানুষ ছিল সেগুলো সম্পর্কে লেখার জন্য আমাদের এখানে বলছে। তাহলে এই হচ্ছে আমাদের চর্যাপদ থেকে যে প্রশ্নগুলো আসছে, 20তম, 34তম, 38তম, 35তম, 30তম, 36তম, আরো কিছু প্রশ্ন রয়েছে, বাট এগুলো পড়লে আমাদের জন্য মোটামুটি একটা ওভারভিউ, আমাদের জন্য একটা রিভিশন হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা এই জায়গাতে আমাদের মনে হয় না যে আমাদের খুব বেশি কঠিন হবে। ওভারঅল এগুলো আমাদের প্রিলিমিনারির মতো। প্রিলিমিনারিতে আমরা যেগুলো পড়ছি হয়তো তখন আমরা ওই ইন্টেনশন নিয়ে পড়ছি যে আমার 4টা অপশন দিবে, আমাকে একটা অপশন দাগাতে হবে, কিন্তু এখন আর ওই ইন্টেনশন নিয়ে লেখা পড়লে হবে না, এখন লিখতে হবে। এখন যে ইন্টেনশন থাকতে হবে যে আমাকে লিখতে হবে, এইটা। আচ্ছা, এরপর দেখেন আমরা এরপরে চর্যাপদের পরে আমাদের প্রাচীন যুগ শেষ, আমাদের অন্ধকার যুগ থেকে প্রশ্ন আসছিল। দেখেন 30তম বিসিএস একটা প্রশ্ন, 37তম বিসিএস একটা প্রশ্ন আসছে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে কি বুঝো। বাংলা সাহিত্যে অন্ধকার যুগের
সাহিত্য নিদর্শন সম্পর্কে আলোচনা করো। এটা নিয়ে মানে বিস্তর একটা আলোচনা করেছি প্রায় আমাদের অন্ধকার যুগের উপর আমাদের যে প্রিলিমিনারি যে ক্লাসে, সেখানে আমার মনে হয় যে আমি অন্ধকার যুগের উপরে আমাদের ক্লাস ছিল কিন্তু প্রায় 30 মিনিট খালি অন্ধকার যুগ, মানে ছোট্ট একটা যুগ, কিন্তু এটা নিয়ে বিশাল আলোচনা হয়েছে। তো অন্ধকার যুগ বলতে আমরা কি বুঝি? অন্ধকার যুগ বলতে আমরা বুঝি বাংলা সাহিত্যে মধ্যযুগের শুরুতে 1201 থেকে 1350 পর্যন্ত এই 150 বছর বাংলা সাহিত্যের ধারণা বলা হয়ে থাকে যে তুর্কি আক্রমণের কারণে মঠ মন্দির বিপর্যস্ত ছিল, এই কারণে সাহিত্য তৈরির প্রতিকূল পরিবেশ ছিল, যার ফলে বাংলা সাহিত্যে সাহিত্য তৈরি হয়নি। এ কারণে এই যুগটাকে বলা হয়ে থাকে অন্ধকার যুগ, বন্দা যুগ, দ্য ডার্ক এজ, শেষ বা আধার যুগ। এইটা হচ্ছে অন্ধকার যুগ বলতে কি বুঝো? শেষ, আপনার প্রশ্নের উত্তর লেখা শেষ। বাংলা সাহিত্যে অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন সম্পর্কে লিখো। কি লিখবেন? বাংলা সাহিত্যে আমরা জানি আমরা 3টে সাহিত্য পেয়েছি। আমরা পেয়েছি শূন্য পুরাণ, আমরা পেয়েছি শেখ সুবোধায়া, আমরা পেয়েছি নিরঞ্জনের আমরা পেয়েছি প্রাকৃত পৈঙ্গল। শেষ। বাংলা সাহিত্যের সর্বপ্রথম অন্ধকার যুগে আমরা সর্বপ্রথম যে সাহিত্যটা পাই সেটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গলের সংকলক ছিলেন শ্রীহর্ষ। শ্রীহর্ষ তিনি এটা সংকলন করেছেন। এটি মূলত একটি গীতিকা। এরপর আমরা আস্তে আস্তে এবার যাবো শূন্য পুরাণ। শূন্য পুরাণ রামায় পণ্ডিত রচিত, সংস্কৃত ভাষায় রচিত একটি গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিশ্রণ রয়েছে। এখানে মোট 51টি গ্রন্থ রয়েছে। নিরঞ্জনের উষ্মা হলো শূন্য পুরাণ গ্রন্থের একটি কবিতা বা একটি অংশ। দ্যাটস ইট, শেষ। শূন্য পুরাণ। এরপর আসেন শেখ সুবোধার যে হলায়ত মিশ্রের যে শেখ সুবোধায়। এরপর লিখবেন শেখ সুবোধায় হলায়ত মিশ্র রচিত একটি সংস্কৃত গ্রন্থ। এটিকে বলা হয়ে থাকে চম্বু কাব্য। এই গ্রন্থে জালালউদ্দিন তাবরিজি নামে একজন পীরের আধ্যাত্মিক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সেই সাথে এটি বাংলা সাহিত্যের প্রথম কোন একটি পীরের মাহাত্ম্য জ্ঞাপক কোন একটি কাব্য। শেষ, এনাফ। তাহলে 3টে সাহিত্য কর্ম সম্পর্কে আপনি 3 লাইন করে লিখে দিলেন। শেষ, আপনার প্রশ্ন উত্তর শেষ। এইটা যদি কেউ লিখে চম্বুক অংশ, মূল অংশগুলো, কারো ক্ষমতা নাই যে এখান থেকে আপনার নাম্বার কাটার। পড়লেই ইমপ্রেস হয়ে যাবে যে আপনি আসলে তথ্যগত যেগুলো একেবারে চুম্বক অংশ, এই জিনিসগুলো আপনি লিখে দিচ্ছেন। আজে বাজে কোন জিনিস লিখেন নাই, একদম মানে যেগুলো একেবারে মূল অংশ, হিট করবে, এই হিট করা জিনিসগুলো আপনি লিখে দিচ্ছেন, আপনি মার্ক পেয়ে যাবেন। দেখেন যেগুলো আমরা পড়ছি ওই জিনিসগুলো থেকে প্রশ্ন আসতেছে। ব্যাকরণে আমাদের খুব বেশি সমস্যা না। আমরা হচ্ছে সাহিত্যের ইতিহাসে যে 30 মার্ক আছে, এই 30 মার্কে আমাদের বেশি এখানে ঝামেলা হয় প্রথম পত্রে। আচ্ছা, এইগুলো আমাদের মধ্যযুগ, অন্ধকার যুগ। এবার আসেন মধ্যযুগের প্রশ্ন। মধ্যযুগের কিছু প্রশ্ন আমি এখানে দিয়েছি। সেটা হচ্ছে দেখেন আমাদের 40তম বিশেষ লিখিত প্রশ্ন আসছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা এবং বিষয়বস্তু সম্পর্কে লিখো। এটা পড়াইছি। দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গ্রামীণ জীবন কি পরিচয় পাওয়া যায় তা লিখুন। আপনারা, আমি পড়াইছি বলতে আপনারা হয়তো সবাই তো আমার কাছে পড়েন না, মানে যার কাছেই পড়ছেন, আমি পড়াইছি বলতে এটা বুঝাচ্ছি যে যেই টিচারের কাছেই পড়ছেন, কোনো না কোনো একজন টিচারের কাছে তো আপনারা অবশ্যই এগুলো পড়ছেন, না পড়ে তার প্রিলিমিনারি ইয়ে করে আসেন না। তো দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় এবং বিষয়বস্তু সম্পর্কে লিখো 40তম বিসিএস। তারপর দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গ্রামীণ জীবনের কি পরিচয় পাওয়া যায় তা লিখো। চণ্ডীদাস সমস্যা কি তা লিখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা সম্পর্কে ধারণা দাও। বড় চণ্ডীদাসের পরিচয় দাও 29তম বিসিএস। ব্রজবলি কি বুঝিয়ে লিখো, বা ব্রজবলি কি 36তম বিসিএস। শিক্ষার্থীরা এই যে বিষয়গুলো রয়েছে, এইটা যদি কেউ লিখে চুম্বক অংশ, মূল অংশগুলো, কারো ক্ষমতা নাই যে এখান থেকে আপনার নাম্বার কাটার।